একটা ডিল, আর ইন্ডিয়া আগামী 10 বছরের জন্য এগিয়ে গেল। কি সেই ডিল? এফটিএ ডিল। প্রতিটি ইন্ডিয়ানসের ওপরে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক কিন্তু একটা হিউজ এফেক্ট পড়তে শুরু করবে এই ডিলের পর থেকে। এই ডিল কি? এটা হচ্ছে এফটিএ ডিল। ইউরোপিয়ান নেশনস এর সাথে আমাদের একটা ডিল হলো গত 27 তারিখ। 26 তারিখের যেদিনই ওরা ইউরোপিয়ান কান্ট্রি থেকে এসেছিল তখনই মনে হচ্ছিল যে না কিছু একটা বড়সড় হতে চলেছে। যাই হোক 27 তারিখ সেটা ডিলটা সাইন হয়। আমি একটু বিজি ছিলাম যার কারণে আপডেট দিতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে যদি আপনাদের সাথে জিনিসটা শেয়ার না করি নিজেকে অপরাধী মনে হবে। তো যাই হোক আমরা একটু এক নজরে দেখে নিই যে এই ডিলের মধ্যে কি কি হলো, ইন্ডিয়ানসরা কিভাবে এটার থেকে ফায়দা উঠাতে পারবে, আর ইন্ডিয়া কিভাবে আগামী 10 বছরের জন্য এগিয়ে গেল। চলুন শুরু করা যাক। 27 তারিখে একসঙ্গে নরেন্দ্র মোদীর একটা সিগনেচার ইউরোপিয়ান 27টা কান্ট্রির সাথে ডিল হয়েছে। যে ডিলে বলা হয়েছে যে 96.6% যে সমস্ত জিনিস আছে তার মধ্যে ট্যাক্স একদম হয়তো নীল করে দেওয়া যাবে, না হলে যা ট্যাক্স সিস্টেম আছে তা রিডিউস করে দেওয়া হবে। এখানে না সব থেকে বড় ফায়দা তুলবে যেটা আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি। আমি সমস্ত কিছু ডিটেলসে বলতে চাই আর বলতে চলেছি। তার সঙ্গে আমাদেরকে জানতে হবে যে এই ডিলটা কেন মাদার অফ অল ডিল বলা হচ্ছে, কারণ ইতিহাসে ভারতের ইতিহাসে সব থেকে বড় ডিল। সারা বিশ্ব তাকিয়ে আছে যে ইন্ডিয়া করলো কি এখানে। ঠিক আছে, তো এখানে 2 বিলিয়ন মানুষের সাথে এই ডিল হয়েছে, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ইকোনমির 25% লোকের, মানে 25%-এর সাথে এই ডিল হয়েছে, যার কারণে এটাকে সব থেকে বড় ডিল বলা হচ্ছে। এবারে এটা নিয়ে চর্চা চলছিল, আলোচনা চলছিল আমাদের বিউরোক্রেটসদের মধ্যে, আমাদের যে ওয়ান কাইন্ড অফ ডিপ স্টেট তাদের মধ্যে, ইউরোপিয়ান কান্ট্রির সাথে আলোচনা চলছিল 2007 থেকে। তখন থেকে কিন্তু জিনিসটা পসিবল হয়নি। পসিবল কেন হলো? পসিবল এই কারণে হলো, ইউএসএ বলতে শুরু করলো ইউরোপকে যে আমি নাটো থেকে বেরিয়ে যাব, তোমরা তোমাদের বুঝে নাও, তোমাদের লিকারের উপরে মানে যেটা ওয়াইন তার উপরে 200% ট্যাক্স বগেরা। ইউরোপ দেখছে বাবা এ তো আমাদের গার্জেন হিসাবে কাজ করছিল, এ তো আমাদের মাথার উপর থেকে হাত তুলে নিচ্ছে। সুতরাং এ তো তার উপরে কি, আমি আগের দিন বলে রেখেছিলাম আপনাদেরকে যে গ্রিনল্যান্ড যে কোনো সময় কিন্তু ইউএসএ দখল নেবে, গ্রিনল্যান্ড নেবে। তো এরা তো এমনিতেই থ্রেটের উপরে আছে, যদিও একটা ওদের অর্ডার এমনিতেই আছে যে কোনো ইউএস এর সেনা দেখলে পরে ডাইরেক্ট গুলি চালাবে, পরে দেখা যাবে যে কি জন্য ওরা এসেছে। এরকম একটা ওখানেও ইউরোপে চলছে। তো ইউরোপ দেখছে এই মুহূর্তে যদি ইউএস এর হাত থেকে বাঁচতে হয় তাহলে আমাদেরকে এমন একটা শক্তিশালী মানে কান্ট্রির দরকার, কান্ট্রির সাপোর্টের দরকার যে ইউএস এর সাথে ভবিষ্যতে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। এখানে কিন্তু 3টে কান্ট্রির নাম আছে, ওয়ার্ল্ডের বড় বড় 3টে কান্ট্রি। এক হয়ে যায় রাশিয়া, এক তো রাশিয়া হয়ে যায়, দ্বিতীয় হয়ে যায় চায়না, তৃতীয় হয়ে যায় ইন্ডিয়া। এবারে ওরা চাইছে ডেমোক্রেটিক কান্ট্রি, রাশিয়া অ্যান্ড চায়না ডেমোক্রেটিক কান্ট্রি না, আপনারা জানেন সেটা। এখন ব্যাপার কি হয়েছে, রাশিয়ার হাত থেকেও বাঁচার জন্য কিন্তু ইউরোপ এটা ডিলটা সাইন করেছে, কেননা রাশিয়াও কিন্তু থ্রেট দিয়ে রেখেছে গ্রিনল্যান্ড তারাও দখল করবে। চায়নার সাথে ডিল এই জায়গাতে এই কারণে হবে না, কারণ বিশ্বের যেখানে যেখানে চায়নার সাথে ডিল হয়েছে সেখানে কিন্তু চায়নার ফেলিওর খুব ক্লিয়ারলি আমরা দেখেছি। সুতরাং চায়নার উপরে ভরসা করা যায় না। একমাত্র যদি এখানে ভরসা করা যায় সে হচ্ছে ইন্ডিয়া। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের ইন্ডিয়ানদের মানে ইন্ডিয়ার সাথে এই ডিলটা সাকসেস হয়েছে। এবারে ইউরোপ এই জায়গাতে চাপে আছে। তো চাপে আছে এই জায়গাতে আমাদের যারা বিউরোক্রেটস আছে, ইভেন আমাদের যারা टीम, যেন আমাদের জয়শঙ্কর স্যার, पीयूष गोयल सर, अजित डोभाल सर, नरेंद्र मोदी जी, इन सारे ये जो टीम है ये बड़ा तगड़ा टीम यहाँ पर एडवांटेज उठाने वाले हैं। एंड एडवांटेज के लिए जितना भी चीजें हम उसके ऊपर दवा डाल सकते थे वो सारा चीजें हम लोग मतलब সেগুলো আমরা এখানে করেছি। তো যাই হোক এখানে আগের লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের আমরা যদি বলি তো টোটাল $135 বিলিয়ন আমাদের টোটাল আমদানি রপ্তানি হয়েছিল ইউরোপের সাথে। সেখানে দেখা গেছে যে ইউরোপ $70 বিলিয়ন ইন্ডিয়াতে সেল করেছে, আমরা কিন্তু $75 বিলিয়ন ইউরোপে গিয়ে সেল করেছি। সো আমাদের ওখানে কিন্তু বেশি আছে সেলসটা। তো যাই হোক এবারে হয়েছে কি, ইন্ডিয়া যদি এখানে চাপ তৈরি না করতো, কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ার ওপরে ইউএস এর মার্কেটের ওপরে যত যা জিনিস সেল হবে তার উপরে 50% যেটা ফ্ল্যাট ট্যাক্স কিন্তু আছেই। তো যাই হোক সেইখান থেকেই মানে এটা পুরো ক্রেডিটটা যাচ্ছে ট্রাম্পের ওপরে। ট্রাম্প যদি 50% না করতো আমাদের টিম কিন্তু খুঁজতে শুরু করেছে যে একটা অল্টারনেটিভ মার্কেট যেখানে গিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ার যে প্রোডাক্ট সেগুলো সেল করা যাবে। কারণ আমি আগের দিন বলেছিলাম যে যদি ইন্ডিয়ার প্রোডাক্ট সেল না হয় সেখান থেকে ফ্যাক্টরি বন্ধ হতে শুরু করবে, যে আমাদের উৎপাদন হয় সেগুলো বন্ধ হবে, লোকের চাকরি যাবে। তো এই জিনিসগুলো যাতে না হয়, দেশের মধ্যে যাতে অস্থিরতা তৈরি না হয়, সেই কারণে তারা একটা অন্য মার্কেট খুঁজছিল আর পেয়ে গেল ইন্ডিয়াকে, ইউরোপকে। তো যাই হোক এখানে কার কি ফায়দা হবে সেটা একটু এক নজরে আমরা দেখে নেবো। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা লাক্সারি কার্সের উপরে ইন্টারেস্টেড, যারা অনেক বাসনা নিয়ে রেখেছেন তাদের জন্য এটা একদম সোনায় সোহাগা হয়ে যাচ্ছে। কিরকম সোনায় সোহাগা হচ্ছে এবার আপনারা বলতে পারবেন। দেখুন ইউরোপ থেকে কোন কোন গাড়িগুলো আমাদের ইন্ডিয়াতে বেশি সেলস হয়,
মার্সিডিজ, বিএমডাব্লিউ, ভলক্সওয়াগন, রেনাল্ট, এগুলো কিন্তু সব ইউরোপিয়ান কার। ঠিক আছে, এইগুলোর ওপরে আগে কি ছিল, $40,000 মানে 38 লাখ টাকার মধ্যে যদি কোনো গাড়ি হতো তার উপরে ফ্ল্যাট 70% ট্যাক্স ছিল। মানে 40 লাখ টাকার যদি গাড়ি, 38 লাখ টাকার গাড়ি হয়, 70% মানে প্রায় আপনার সেটা মোটামুটি 60-65 লাখে গিয়ে পরে বিক্রি হতো। ঠিক আছে, আমরা 70% ট্যাক্স ইন্ডিয়া গভর্নমেন্ট এটা কিন্তু নিত। এখন তারপরে কি বলা হয়েছিল যে $40,000 ওপরে যে গাড়িগুলো সেগুলোই কিন্তু ফ্ল্যাট 110% ট্যাক্স ছিল। মানে 40 লাখ টাকার, 38 লাখ টাকার গাড়ি কিন্তু 82 লাখে গিয়ে পরে বিক্রি হতো, অ্যাভারেজ একটা বলছি আর কি, 82 লাখে বিক্রি হতো। হলো কি এখানে, এখানে ইন্ডিয়া সরকার বলে দিল যে তোমরা এখানে এসে পর সেল করো, আমরা ওখানে ট্যাক্স কমিয়ে দেবো। ট্যাক্সটাকে 10%-এ আনা হচ্ছে। ট্যাক্সটাকে যেটা ছিল 110%, সেটাই কিন্তু 10%-এ আনা হচ্ছে। 38 লাখ টাকার গাড়ি এখন যদি 10% ট্যাক্স হয় তো 3.8 লাখ মোর, তো আমরা মোটামুটি 42 লাখ টাকায় 80 লাখ টাকা যে গাড়িটার দাম ছিল সেটাই কিন্তু দাম হয়ে যাচ্ছে 42 লাখ। বুঝতে পারছেন কত বড় এখানে একটা ট্যাক্স ছেড়ে দেওয়া হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির জন্য। হ্যাঁ, এবারে আপনাদের মনে হতে পারে যে এটা তো ইন্ডিয়ার কি লাভ, ওরা তো আসছে এখানে এসে পরে সেল করছে, আমাদের যে ইন্ডিয়ার যে টাটা থেকে শুরু করে মহিন্দ্রা, এদের সেল কমে যাবে। না, সেটা না। ট্যাক্সটা এই কারণেই ছাড়া হয়েছে, আর ট্যাক্সটা এই কারণেই বাড়ানো হয়েছিল যাতে বাইরের কার এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে ঢুকতে না পারে। আমাদের গাড়ি এই মুহূর্তে আপনারা দেখেছেন যে টাটা থেকে শুরু করে মহিন্দ্রা B6, B3 এইসব যে গাড়িগুলো অনেক অ্যাডভান্স লেভেলের গাড়ি বানাচ্ছে, মানে ওই টেকনোলজি আমাদের কাছে এসে গেছে। এই মুহূর্তে যদি ওদের মার্কেট আমাদের মার্কেটে খুলে দেওয়া হয়, মানে ওদের গাড়ির জন্য যদি ওরা ওপেনলি আমাদের মার্কেটে সেল করতে পারে, এমনিতেও আমাদের গাড়ি ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে আছে। সব থেকে বড় অ্যাডভান্টেজ, আমাদের কিন্তু কোনো ইভি নিয়ে কোনো ডিল হয়নি, কারণ ইভিতে ইন্ডিয়া অনেক এগিয়ে, ইভি কার টেকনোলজিতে ইন্ডিয়া অনেক এগিয়ে আছে। তো যাই হোক, এই ডিলটা হয়েছে। এবারে তার মধ্যেও কিন্তু একটা গেম খেলে দেওয়া হয়েছে। 96.6 জিনিসগুলোর উপরে হয়তো ট্যাক্স সরিয়ে দেওয়া হবে, না হলে কিন্তু ট্যাক্স কম করে দেওয়া হবে। এবার আপনারা বলতে পারেন যে এখানে 100% নয় কেন, এইখানে এর একটা মাস্টার স্ট্রোক খেলেছে। তো যাই হোক, এবার আপনারা বলতে পারেন যে এখানে 96.6 বলছেন, তাহলে কি 100% হয়নি? না, 100% হয়নি, কারণ এখানে কিন্তু ইন্ডিয়া চাপে নেই সেভাবে, চাপে আছে ইউরোপ। তার একটা এমন কোনো কান্ট্রির দরকার যেখান থেকে সে কিন্তু র্যাডার থেকে শুরু করে মিসাইল সিস্টেম থেকে শুরু করে বন্দুক, এই জিনিসগুলো না কিনতে পারবে। তো যাই হোক, এখন ব্যাপার যেটা হয়েছে যে আমাদেরকে বুঝতে হবে যে এখানে যে এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, 10% ট্যাক্সের আওতায় আনা হচ্ছে, এদের কি কোনো কন্ডিশনস আছে? একদম কন্ডিশনস আছে। সারা বছরে তারা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে 2.5 লাখ গাড়ি সেল করতে পারবে। এবার আপনারা যদি বলেন 2.5 লাখ গাড়ি তো অনেক, না, 2.5 লাখ গাড়ি কিন্তু অনেক না। আমাদের কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে যেটা গড় ছিল 4.4 মিলিয়ন, মানে প্রায় 44 লাখ গাড়ি ইন্ডিয়ানরা কিন্তু কেনে। ঠিক আছে, সেই জায়গা থেকে যদি 2.5 লাখ গাড়ি তাদের সেল হয়, কিচ্ছু যায় আসে না, প্রায় 6%-এর কাছাকাছি। আর আগামী 4-5 বছরের মধ্যে এই যে 44 লাখ লোক অ্যাভারেজ গাড়ি কিনছে, সেটা কিন্তু প্রায় 60 লাখে চলে যাবে, 6 মিলিয়নে চলে যাবে। তো যাই হোক, তার কিন্তু 6% হচ্ছে 2.5%। তো আপনারা আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু এই কন্ডিশনস রাখা হয়েছে। এবারে ধরুন একটা যদি বিএমডাব্লিউ আপনি কেনেন, মোটামুটি আমরা এগুলো জানি যে আপনি যদি একটা গাড়ি কিনতে যান, আপনি যদি বুক করেন, মোটামুটি 2.5 থেকে 3 মাস পরে আপনি কিন্তু ডেলিভারি পান। তখন কিন্তু কোনো লিমিটেশন ছিল না যে 2.5 লাখ, কিন্তু যখনই এখানে 2.5 লাখের একটা লিমিটেশন রাখা হচ্ছে, তখন কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মার্কেটে ডিমান্ড কিন্তু তৈরি হবে। এবার দেখুন 80 লাখে গাড়ি এত লোক কিনছিল, গাড়ির দাম অর্ধেক হয়ে গেছে, অবভিয়াসলি তাদের ইন্ডিয়ান মার্কেটের উপরে ডিমান্ড বাড়বে। এবারে হবে কি, এই জায়গাতে আপনাদেরকে এটা বুঝতে হবে। তো মনে করুন আগে যা সেল ছিল তার থেকে সেল বাড়বে অবভিয়াসলি। এবারে সেল বাড়লে কিন্তু সেখানে কি হবে, ওদের কিন্তু সাপ্লাই সেভাবে কম হবে। ওদের প্রপোজাল কি থাকবে ইন্ডিয়ার উপরে, যে আমরা যেহেতু ওখান থেকে নিয়ে এসে পরে সেল করছি, আমরা এখানে নিয়ে আসছি, যার কারণে আপনারা 2.5 লাখ বলছেন, আমরা যদি এরকমটা করি যে আমরা যদি ইন্ডিয়াতেই ফ্যাক্টরি দিয়ে পরে করি, তাহলে কি আপনারা আমাদের উপর লিমিটেশন রাখবেন? অবভিয়াসলি তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলবে না, আমরা তো এটাই চাই, আপনি আসুন, এসে পরে আমাদের দেশে ফ্যাক্টরি দিন, আপনি এখানে অ্যাসেম্বল করুন গাড়ি, এখান থেকে বানান, তারপরে আপনি সেল করুন, কোনো লিমিটেশন থাকবে না। এটা কিন্তু একটা মানে ইন ফিউচার হবে, আপনারা দেখে নেবেন। কারণ আমাদের যতগুলো ডিল হয়েছে আমরা দেখেছি, আমরা সেটা নিয়ে পড়েছি, রিসার্চ করেছি, জেনেছি যে এখানে কিন্তু প্রতিটা জায়গাতে ইন্ডিয়ার মেন জিনিস কি, যে কর্মসংস্থান ক্রিয়েট করা। কর্মসংস্থান ক্রিয়েট করতে গেলে এখানে ইন্ডাস্ট্রি আসতে হবে, বাইরের থেকে, দেশের থেকে ইন্ডাস্ট্রি আসতে হবে। ঠিক আছে, সো এখানে হবে কি, কাস্টমার একটা বেস তৈরি হবে। এবার আপনারা তো বলবেন যে এত কম দামে যদি গাড়ি দিয়ে দেয়, তাহলে আমাদের ইন্ডিয়ান কার কোম্পানিগুলো কি করবে? তারা তো টায়োটা, যদিও টায়োটা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড না, ওই সব গাড়িগুলো ছেড়ে পরে মানে যে নর্মাল গাড়িগুলো 20-30 লাখ, সেগুলো ছেড়ে পরে ওই সেগমেন্টে ছুটবে। হবে কি, ইন্ডিয়ান মার্কেটের উপর একটা কম্পিটিশন তৈরি হবে। ইন্ডিয়ান যে কার ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এটাও কিন্তু একটা হিউজ বুস্ট করবে, কারণ কম্পিটিশন ছাড়া কিন্তু কোনো কিছু হয় না।
ঠিক আছে। সো এই জায়গাতে একটা কম্পিটিশন তৈরি হবে, তারাও কিন্তু ওই 40 লাখের লেভেলের একটা গাড়ি তৈরি করার চেষ্টা করবে, কারণ তারা দেখবে যে একটা নতুন শ্রেণী তৈরি হবে, যারা মোটামুটি 25-30 লাখ গাড়ি কিনছিল তারা কিন্তু 40 লাখে শিফট হয়ে যাবে, যে 40 লাখ আমি বিএমডব্লিউ পেয়ে যাচ্ছি, 40 লাখে শিফট হবে। এবারে আপনারা বলুন যে 40 লাখে যদি আমি ওই রকমের মানে বিএমডব্লিউ থেকে যদি আরো ভালো কোনো গাড়ি পেয়ে যাই, যেটা আমাদের ইন্ডিয়ান গাড়ি, সার্ভিস সেন্টার বাগেরা, সার্ভিস পাতি সমস্ত কিছু স্মুথ, অবভিয়াসলি, কারণ এখানে একটা ইন্ট্রোডিউস হচ্ছে একটা নিউ শ্রেণী, যারা একটু উচ্চ মধ্যবিত্ত তারা এই জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারবে। তো একটা নিউ শ্রেণী শুরু হচ্ছে কার ইন্ডাস্ট্রির মধ্যে, না একটা নতুন একটা ইভলিউশন যেটাকে বলা হয়, তো সেটা দেখা দিচ্ছে। তো হবে কি, ওরা বলবে ঠিক আছে তাহলে আমরা ইন্ডিয়াতে ফ্যাক্টরি দেবো। ইন্ডিয়াতে ফ্যাক্টরি দিলে কি হবে, অবভিয়াসলি সেখানে ইঞ্জিনিয়ার হায়ার হবে। এবারে আপনারা বলতে পারেন যে সেখানে তো ইঞ্জিনিয়ার হায়ার হবে, আম আদমির কি, অবভিয়াসলি কর্মসংস্থান ক্রিয়েট হবে, সেখানে ইঞ্জিনিয়ার তারা অ্যাসেম্বল করবে, গাড়ি বানাবে। এবারে আপনারা যদি বলেন যারা মাধ্যমিক এইচএস দিয়ে রেখেছে তাদের কি লাভ হবে, অবভিয়াসলি সেখানে সেলস পার্সন চাই, তারা সেলসে কাজ করবে। আপনারা তো বলতে পারেন যে সেখানে তারা এমবিএ লাগবে, যারা এমবিএ করেছে তারা সেলসে যাবে কিভাবে, আমি সেটাও ছেড়ে দিলাম। সেখানে ম্যানেজারের জব থাকবে, সেখানে কি বলে ক্যান্টিন থাকবে, যারা ওয়ার্কার, একটা ফ্যাক্টরি হতে গেলে 2-3 হাজার লোক সেখানে কাজ করবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেখানে কুক লাগবে, আপনার হেল্পার লাগবে। সাথে সাথে কি হবে, সাথে সাথে আপনারা যদি বলেন যে সেখানের জন্যও তো হয়তো অনেক বেশি হয়তো মাধ্যমিকটাও হতে হবে কি 8 পাসও হতে হবে, আরে তার আশেপাশে লোক দোকান লাগাবে, ছোট ছোট দোকান। দেখো যে অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আমরা যেগুলো দেখি কলকাতা, দুর্গাপুর আসানসোল সাইডে কি হয়, একটা ইন্ডাস্ট্রির বাইরে ছোট 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 অনেক দোকান, অনেক ছোট ছোট হোটেল খুলে যায়। তো যারা কিছু জানে না তারা দোকান করবে, অবভিয়াসলি। এবারে হবে কি দেখো, হবে কি দেখুন, অ্যাকচুয়ালি আমাদের আসলে জিওপলিটিক্সটা কি হয়, জিওপলিটিক্স কিন্তু কখনো 1-2 বছরের রেজাল্টের জন্য থাকে না। জিওপলিটিক্স সব সময় 20 বছর, 30 বছর, 40 বছর পরে কি ইম্প্যাক্ট আসবে দেশের জন্য, দেশের কোন জায়গাতে কাজে লাগবে, সেই জিনিসগুলো হিসাব করেই কিন্তু জিওপলিটিক্সটা চলে। তো জিওপলিটিক্সে এই জায়গাতে যখনই ইউরোপের মার্কেট খুলে যাচ্ছে, আমাদের লেদার ইন্ডাস্ট্রি থেকে টেক্সটাইলস ইউরোপের মার্কেটে দাপিয়ে বেড়াবে। লেদার থেকে শুরু করে টেক্সটাইল, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, আই রিপিট, লেদার থেকে শুরু করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইউরোপের মার্কেটে দাপিয়ে বেড়াবে। আপনারা জানেন যে বাংলাদেশকে কিভাবে শেষ করে দেওয়া হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটার জন্য আলাদা আমি একটা প্রয়োজনে একটা ভিডিও করে দেবো, ওটা লেটেস্ট নিউজ। তো এই মুহূর্তে দাপিয়ে বেড়াবে। তো হবে কি, এই জায়গাতে কর্মসংস্থান ক্রিয়েট হবে। এবারে আপনি বলুন, যারা ইঞ্জিনিয়ারের জব করছে, চাকরি করছে, কি সেলসম্যান থেকে শুরু করে ম্যানেজার, কুক, ক্যান্টিন, শপ ওনার, যারা যারা ছোট ছোট করছে, তারা কি করবে, 1 বছর পরে নতুন ফোন কিনবে, 2 বছর পরে বাইক কিনবে, 5 বছর পর ফ্ল্যাট কিনবে, নাকি বছরে 2-4 দিন রেস্টুরেন্টেও খেতে যাবে। যেখানেই যাই কিনবে সেখানেই কিন্তু সরকারের লাভ হবে। কিভাবে লাভ হবে আমি ডিটেলসে বলছি। এখানে টাকা কিন্তু দিচ্ছে কারা, ইউরোপ ইনভেস্ট করছে, ইউরোপের টাকা ইন্ডিয়াতে আসছে, লাইক ফেমা অ্যাক্ট, আমাদের ইন্ডিয়ার টাকা বাইরে গেলে ফেমা অ্যাক্ট হয়, তো ওয়ান কাইন্ড অফ ফেমা অ্যাক্ট, অপোজিট অফ ফেমা অ্যাক্ট। তো ইউরোপের টাকা ইন্ডিয়ার উপরে ইনভেস্ট হচ্ছে। ইউরোপ এমনিতেই বলেছে যে আমরা তোমাদেরকে টেকনোলজি থেকে শুরু করে সমস্ত কিছু দেবো, তোমরা শুধু মেন পাওয়ার দাও, ইঞ্জিনিয়ার্স দাও, সায়েন্টিস্ট দাও, তোমরা বানাও, আমরা এখান থেকে প্রচুর টাকা দেবো, টেকনোলজি দেবো, সমস্ত কিছু সাপোর্ট দেবো। আমি আসছি একটু পরেই এই জিনিসটাতে। তো হবে কি, ধরো যারা শপকিপার থেকে শুরু করে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, এরা ফোন কিনবে, ফোনে জিএসটি দেবে, জিএসটি সরকারের কাছে টাকা যাবে। গাড়ি কিনবে, ফ্ল্যাট কিনবে, ব্রোকাররা লাভবান হবে, ফোন দোকানরা লাভবান হবে, ঠিক আছে, বাইকওয়ালারা লাভবান হবে, রেস্টুরেন্টে খেতে যাবে, রেস্টুরেন্টের ওনাররা লাভবান হবে, আর সেখানে কিন্তু ফ্ল্যাট একটা জিএসটি কাটা যাবে। জিএসটিতে কি হবে, সেই জিএসটিতে আমাদের কাছে কিন্তু নতুন রাস্তা তৈরি হবে, হসপিটাল তৈরি হবে, আমাদের ওই অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু ফ্যাকাল্টি এখানে পাওয়া যাবে, কানেক্টিভিটি আরো ফাস্ট হবে। তো হবে কি, সেই জায়গা থেকে দেখা যাবে যে যারা ইউএসএ তে ট্রিটমেন্ট বগেরা করাতে যায়, তারা কিন্তু দেখবে যে ইন্ডিয়াতেই সেই সেই লেভেলের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, সো তারা ওখানে যাবে না। তো হবে কি, দেশের টাকা ওই জায়গাতে দেশে থাকবে। তো আমাদের দেশ এইভাবে ওই জায়গাতে গ্রো করবে। এবারে ওই জায়গাতে একটা ডিল হয়েছে ক্লিয়ারলি, ওদের যে প্রেসিডেন্ট এসেছিলেন, ফিমেল, আমার ঠিক নাম মনে পড়ছে না, তো উনি লিখেছেন যে স্ট্র্যাটেজিক ডিল আমাদের সাকসেস হয়েছে। এবারে ধরুন স্ট্র্যাটেজিক ডিল মানে তাদেরও ডিপ স্টেট আছে, যেরকম ইউএস এর ডিপ স্টেট আছে, ইন্ডিয়ার ডিপ স্টেট আছে, সেরকম বিউরোক্রেটস নিয়ে তাদেরও ডিপ স্টেট আছে। তাদের প্রতিটি কথা যারা টুইট করছে, প্রতিটি কথার না একটা তাৎপর্য আছে। স্ট্র্যাটেজিক ডিল, স্ট্র্যাটেজিক ডিল মানে কি আমাদের বুঝতে হবে। স্ট্র্যাটেজিক ডিল মানে সেখানে কিন্তু এটুকু ক্লিয়ার করা হয়েছে, মানে ডাইরেক্টলি তো উনি বলেননি, কিন্তু আপনারা একটু মনে করলে দেখতে পারবেন, ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন, নরেন্দ্র মোদীজি ওখানে একটা ইয়ে করেছে, ওই প্রেস কনফারেন্স, যেটা ওপেন প্রেস কনফারেন্স ছিল, যেখানে কিন্তু অপোজিট সাইডে ইউরোপিয়ান নেশনস এর প্রেসিডেন্টরা বসছিল, এই সাইডে আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন, যাই প্রধানমন্ত্রী ছিলেন, পিএম ছিলেন। তো এখানে উনি হিন্দিতে বলছেন যে আমরা কিন্তু
গোলা বারুদ এই সমস্ত তো আমরা অ্যাডভান্সের দিকে আমরা নিজেদের মধ্যে রিসার্চ শুরু করব। তো ওখানে কিন্তু ট্রান্সলেট হয়ে পড়ে ইংলিশে, ওনারাও ওখানে শুনতে পাচ্ছেন জিনিসটা। যদি মোদিজি আলাদা করে কোথাও প্রেস ব্রিফ দিয়ে তো যে আমরা এইসব কথা বলি, সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু ওদের সামনে হচ্ছে, তার মানে কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে না, সিক্রেট ইন্টেলিজেন্সি, আর এই জিনিসগুলো প্রকাশ্যে আসে না। তো এগুলোর মধ্যেও কিছু কিছু ডিল হয়ে যায় যে হয়তো ওরা তাদের এজেন্সির হেল্প আমাদেরকে দেবে, কোথায় কি চলছে দেশের মধ্যে, যেগুলো করে এরা, লাইক সিআইএ, র। তো সেই সব সাপোর্ট পাওয়া যাবে, তারা আমাদেরকে টেকনোলজিতে সাপোর্ট দেবে। টেকনোলজি সাপোর্টস বলতে দেখুন, ভারত এগিয়ে ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গাতে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। আপনারা জানবেন যে এই যে সাইবার সিকিউরিটি অ্যাটাক, ইউএসএ যে কোনো সময় ইন্ডিয়ার উপরে করাতে পারে, চায়না যে কোনো সময় করাতে পারে। তো আমরা তো বাঁচতে পারি, কিন্তু ওই টেকনোলজিটাকে আমরা যদি আরো ডিপলি রিসার্চ করি, কি আপনারা জানেন যে ইউরোপ কান্ট্রি আমাদের থেকে না অনেক এগিয়ে আছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে লুটে পুটে নিয়ে গেছে। আচ্ছা, অনেকের ডাউট আছে ইউরোপিয়ান মানে কি, কারা, একটু বলে দিই, ব্রিটিশরা, যারা ইন্ডিয়াতে এক সময় লুটপাট করে করে নিয়ে গেছে। তো তারা এখন আমাদের থেকে অনেকটা এগিয়ে, কারণ আমাদের টাকা নিয়ে তারা এগিয়ে গেছে। আমাদের দেশ কিছুটা হলেও ওই জায়গাতে তাদের তুলনায় পিছিয়ে আছে। তো ওদের টেকনোলজি যদি আমরা ইউজ করতে পারি, আমরা অবভিয়াসলি ওই জায়গাতে কিন্তু অনেকটা এগিয়ে যাব। তো ওদের সাথে এই সমস্ত ডিলগুলো হয়েছে যে সাইবার সিকিউরিটিতে ওরা কিন্তু আমাদেরকে হেল্প করবে। আমাদের যারা যারা এই সমস্ত কাজগুলো করে আর কি, তারা কিন্তু তাদেরকে ওরা ট্রেনিং করে দেবে যে কিভাবে সেই সমস্ত অ্যাটাক থেকে বাঁচা যাবে। ইভেন তারা কিন্তু গোলা বারুদের ডিল হয়েছে, ওরা বলেছে যে আমরা তোমাদেরকে প্রচুর ফাইন্যান্সিয়ালি হেল্প করবো, তোমরা পুরো ইঞ্জিনিয়ার লাগাও, তোমাদের সায়েন্টিস্ট লাগাও, বন্দুক বানাও, ঠিক আছে, তোমরা র্যাডার বানাও, মিসাইল বানাও, আমরা টেকনোলজি দেবো, আমরা টাকা ইনভেস্ট করবো, কিন্তু আমাদেরকে ডেলিভারি চাই। কেননা তাদেরকে কিন্তু ইউএস এর এগেনস্টে দাঁড়াতে হবে, আর যার কারণে তারা ইন্ডিয়ার কাছে এসেছে। ওরা চাপে আছে, আমরা কিন্তু অনেকগুলো আমাদের দিক থেকে ডিল ওদের উপরে চাপিয়ে দিয়েছি। তো যার কারণে এটাকে বলা হচ্ছে যে মাদার অফ অল ডিল। এবারে আপনাদেরকে বলি, এই জায়গাতে না ভারত একটা ব্রিজের মতো করে কাজ করবে। কিভাবে ব্রিজের মতো করে কাজ করবে? রাশিয়ার সাথে ইউরোপিয়ান নেশনসের খুব ভালো সম্পর্ক না, কিন্তু ইন্ডিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক কিন্তু ভালো, মানে যথেষ্ট ভালো সম্পর্ক। ইউএস এর সাথে ইন্ডিয়া এই মুহূর্তে সম্পর্ক অতটা ভালো যাচ্ছে না। ইউরোপের সাথেও কিন্তু ইউরোপের সাথেও কিন্তু ইউএস এর সম্পর্ক ভালো না। তারা যাকে গার্জেন ভেবেছিল, তারা কিন্তু ধোকা দিয়েছে, যে কোনো সময় বলেছে আমরা তোমাদের দখল করে নেব। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু এই মুহূর্তে হয়ে আছে। আর চায়নার ওপরেও ওরা কিন্তু ভরসা করতে পারছে না। তো যতগুলো ডিল হবে এখানে, যদি কোনো ডিল রাশিয়ার সাথে হয়, এখানে কিন্তু ইন্ডিয়া ব্রিজের মতো করে কাজ করবে, অ্যাজ এ ব্রিজ, মানে ইন্ডিয়ার মাধ্যমে রাশিয়াকে প্রপোজাল দেওয়া হবে, কি চায়নাকে প্রপোজাল দেওয়া হবে। এই জায়গাতে যদি বলে ফার্স্টেড নেশন, সেটা কিন্তু ইন্ডিয়া, যার কারণে এরা একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছে ইন্ডিয়াকে। তো যাই হোক, হয় না ঠেলায় না পড়লে বিলান গাছে ওঠে না। তো যাই হোক, সেই ব্যাপার চলছে। আর এখান থেকে কিন্তু আমাদের যে ইন্ডিয়ার বিউরোক্র্যাটস থেকে শুরু করে আমাদের যে টিম রয়েছে, তারা কিন্তু পুরো ফায়দা লুটে নিয়েছে। তো যাই হোক, এটাই এখন ব্যাপার। আর এটার জন্য এফেক্ট কি কি পড়বে, অনেকের অনেক অনেক ধারণা। কালকে তো গোল্ডের উপর একটা খুব ভালো ফল দিয়েছে, যদিও আমি স্টক মার্কেট ডিসকাস করতে চাইছি না, কিন্তু একটা সিম্পল লজিক আপনাদেরকে বলে দিই। যদি ওয়ারের মতো এনভায়রনমেন্ট থাকে, তখন কিন্তু মেটাল সব সময় প্রাইস বাড়বে, মেটাল মানে লাইক সিলভার, গোল্ড। আর যদি ওয়ার এনভায়রনমেন্ট না থাকে, যদি স্মুথলি চলে ওয়ার্ল্ড ইকোনমি, তাহলে কিন্তু স্টকগুলো পারফর্ম করবে। তো আপনারা বুঝতে পারছেন, আমি প্রথমে বলে দিয়েছি, টেক্সটাইল থেকে শুরু করে লেদার ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াবে ইউএস এর মার্কেটে, সরি ইউরোপের মার্কেটে। তো আপনারা বুঝতে পারছেন কোন কোনগুলো ভালো পারফর্ম করবে এই জায়গাতে দাঁড়িয়ে। আর বিশেষ কিছু বলার নেই, কিন্তু মাথায় রাখবেন ইতিহাসের সব থেকে বড় ডিল এফটিএ ডিল উইথ ইউরোপ। থ্যাংক ইউ।